জেএফটি পরীক্ষার রেজিস্ট্রেশন কিভাবে করবেন? আজকের ক্লাসে আমরা সেই বিষয়টা নিয়েই আলোচনা করব। তো প্রথমেই জেএফটি রেজিস্ট্রেশন করার ২ টা পদ্ধতি আছে। এটা হচ্ছে আমাদেরকে জানতে হবে। কি, কি? ফার্স্ট অফ অল হচ্ছে একটা আমরা ভাউচার কিনে হচ্ছে পরীক্ষা রেজিস্ট্রেশন করতে পারি, অথবা আমরা কার্ড পেমেন্টের মাধ্যমে পরীক্ষা রেজিস্ট্রেশন করতে পারি। ভাউচারটা কি? আপনি নির্দিষ্ট যে পরীক্ষার ফিটা আছে, জেএফটি পরীক্ষার ফি বর্তমানে হচ্ছে ৩৮০০ টাকা, ৩,৮০০ টাকা। সেইটা ফি প্রদানের মাধ্যমে আপনি একটা কোড নাম্বার পাবেন, যে কোড নাম্বারটার মাধ্যমে আপনি হচ্ছে পরীক্ষায় আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন সেটা হচ্ছে আমরা একটু পরেই দেখাবো। আগে বেসিক ধারণাগুলো দিচ্ছি এবং কোথা থেকে কিনবেন সেটা যদি আমরা এখন একটু দেখি যে আমরা ভাউচার হচ্ছে কোথা থেকে কিনবো। বর্তমানে যারা ভাউচার বিক্রির দায়িত্বে আছে বাংলাদেশে, যেমন আগে ছিল হচ্ছে এসিফ জাপান, এটা হয়তো সামনে পরিবর্তন হতে পারে। বর্তমানে ২০২৬ সালের এখন হচ্ছে জানুয়ারির ৩১ তারিখ, এখন এই মুহূর্ত পর্যন্ত ভাউচার বিক্রি করছে নিউ হরিজন কম্পিউটার লার্নিং সেন্টার অফ বাংলাদেশ, যেটা হচ্ছে ঢাকার ধানমন্ডি ৭-এ ল্যাবিড হসপিটালের একদম অপোজিটে। আপনারা ওখানে গেলেই এটা হচ্ছে পেয়ে যাবেন, অথবা আপনারা যদি গুগল ম্যাপে গিয়ে একটু সার্চ করেন যে নিউ হরিজন কম্পিউটার লার্নিং সেন্টার লিখে, তাহলেই কিন্তু হচ্ছে আপনারা এরকম চলে আসবে। এবং ধানমন্ডিতে আসছে কিনা সেটা একটু খেয়াল করবেন। আর এইখানে দেখবেন সমস্ত ডিটেলস দেওয়া আছে, যে মমতাজ প্লাজা 3rd ফ্লোরে, এবং এইখানে কখন বন্ধ কখন ওপেন থাকে। এখানে তাদের হচ্ছে ফোন নাম্বার পেয়ে যাবেন। এই ফোন নাম্বারে অবশ্যই আপনি যাওয়ার আগে আপনি যোগাযোগ করে যাবেন, কারণ এটার হচ্ছে নির্দিষ্ট একটা সময়সীমা থাকে যে কবে ভাউচার বিক্রি করবে, কবে বিক্রি করবে না। কিছু সময় হচ্ছে বন্ধও থাকে যখন পরীক্ষার শিডিউল না থাকে। তো সেই কারণে অবশ্যই আপনাকে ভাউচার আছে কিনা এটা আপনাকে জেনে তাদের কাছে যেতে হবে। তো এইখানে থেকে আপনারা যোগাযোগ করে ভাউচার কিনতে পারবেন। ভাউচার হচ্ছে নির্দিষ্ট একটা লিমিটেশন আছে, ৩ মাস, অথবা তারা যেই ডেটটা সেট করে দেবে যে এতদিন পর্যন্ত, আপনি অবশ্যই সেটা আগে জেনে নিবেন। সেই ডেটের মধ্যেই আপনার যেকোনো একটা পরীক্ষার শিডিউল ওই ভাউচারের মাধ্যমে আপনি নিতে পারবেন। আপনি ওই মেয়াদের বাইরে গিয়ে কিন্তু কোনো পরীক্ষার সিট নিতে পারবেন না। তো এই ব্যাপারে একটু সচেতন থাকবেন। আপনি যদি ওই ডেটের মধ্যে ভাউচার দিয়ে পরীক্ষা না দেন, তাহলে কিন্তু ওই ভাউচার আপনার কোনো কাজে লাগবে না। অর্থাৎ আপনার যদি পড়াশোনা এখন পর্যন্ত শেষ না হয়, অনেকে আছে যে আমরা ভর্তি হওয়ার সাথে সাথে আমরা ভাউচার কিনে বসে থাকি। এটা তো আসলে কোনো প্রয়োজনীয়তা নাই। আপনি যদি পড়াশোনা না করেন তাহলে হচ্ছে আপনি পাস করবেন না। সো আগে থেকেই যে জাস্ট পড়াশোনার খবর নাই ভাউচার কিনে বসে থাকলাম, এরকমটা করার কোনো মানে হয় না। আপনি আগে পড়াশোনা শুরু করেন। আমরা জানি যে জেএফটির জন্য ইরোদরি বই পড়তে হয়। আপনি ইরোদরি অন্তত এক্স, ওয়াই অর্থাৎ ২ টা, প্রথম ২ টা বই আপনি পড়া শেষ করেন। তারপর আপনি মোটামুটি একটা ধারণা পাবেন আপনার কবের মধ্যে সিলেবাস শেষ হতে পারে। তার উপরে ভিত্তি করে যে আমি আরো ২ মাস সময় লাগবে বা ১ মাস লাগবে, সেরকম পরিপ্রেক্ষিতে আপনি ভাউচারটা ক্রয় করেন। আগে থেকেই কিনে রাখার কোনো প্রয়োজনীয়তা নাই। বাট তারপরে যদি আপনি করেন, সেটা আপ টু ইউ। যেটা হবে সেটা আপনাকেই ভোগ করতে হবে। আমি জাস্ট সাজেশন দিতে পারি। তাই না? এখন আরেকটা মাধ্যম যেটা আছে সেটা হচ্ছে কার্ড পেমেন্ট এর মাধ্যম। কিছু সুবিধা অসুবিধা প্রত্যেকটা ক্ষেত্রেই আছে। কোনো কিছুই নাই যেখানে শুধুই সুবিধা আর সুবিধা, কোনো অসুবিধা নাই। সবকিছু মিলেমিশে হয়। তাই না? তো কার্ড পেমেন্টের সুবিধাটা হচ্ছে, মেইন সুবিধা, আপনাকে অফিসে যেতে হচ্ছে না, ভাউচার কিনতে হচ্ছে না, কোনো মেয়াদ নাই যে আপনার এই মেয়াদের মধ্যে ভাউচার শেষ হয়ে যাবে। কিন্তু আপনার যেকোনো ধরনের কার্ড থাকলেই কিন্তু হবে না। আপনার অবশ্যই ডুয়াল কারেন্সি কার্ড থাকতে হবে, অর্থাৎ যেটার মধ্যে ডলার এন্ডোর্স করা আছে। ডলার এন্ডোর্স করা থাকতে হলে আপনার পাসপোর্ট থাকতে হবে, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার যদি না থাকে তাও আপনার বাবা-মায়ের কিন্তু এরকম একটা সেটআপ থাকতে হবে। কার্ড হতে হবে হয়তো ভিসা কার্ড, নইলে মাস্টার কার্ড। এছাড়া অন্য যেসব কার্ড আছে সেগুলো থেকে কিন্তু হবে না। তো এই ব্যাপারটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমার কার্ডগুলো ঠিক আছে কিনা। এখন আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশের সব ব্যাংকে কার্ড ঠিকই দেয়, বাট সেটা হচ্ছে প্রপার ভাবে কাজ করে না অনেক সময়। আমি আপনাকে যে ২টা ব্যাংকের ব্যাপারে সিউরিটি দিতে পারতেছি সেটা হচ্ছে সিটি ব্যাংক এবং ইবিএল ব্যাংক। নট স্পন্সার্ড, আমি নিজে ব্যবহার করছি, সেখান থেকে আপনাকে বলতে পারি যে এই ২টা থেকে সাধারণত পেমেন্ট করা যায়। বাট সিটি ব্যাংকের ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন, আপনার যদি এমএক্স কার্ড হয় তাহলে কিন্তু আপনি সেটা থেকে অ্যাপ্লাই করতে পারবেন না। অবশ্যই আপনার ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড হতে হবে।
ওকে, এবং ডলার এন্ডোর্স করা থাকতে হবে, ডুয়েল কারেন্সি হতে হবে। তাহলে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন সেই দিনই সরাসরি আপনি কার্ড থেকে পেমেন্ট করে দিতে পারবেন, সরাসরি আপনার ইন্টারন্যাশনাল পেমেন্টের মাধ্যমে আপনার কার্ড থেকে টাকা কেটে নিয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার ৩৮০০ টাকায় হবে না, তার থেকে বেশি লাগতে পারে, ব্যাংক অনুপাতে এটা একটু ভেরি করে। আবার যদি আপনার ডলার এন্ডোর্স করা না থাকে, ডলার এন্ডোর্স করতে একটা ফি কাটে ৩০০ টাকার মতো, আরো বিভিন্ন ফি-টি কাটে, যে কারণে এই ক্ষেত্রে একটু মোটামুটি টাকা বেশি কাটে। বাট আপনার ওই যে অফিসে যেতে হয় না, অনেক আছে দূর দূরান্ত থেকে, তাদের হচ্ছে এই যদি কার্ড থাকে এই ঝামেলাটা হয় না, দেখা যায় টাকা হচ্ছে একটু বেশি গেলেও ওইটা দেখা যায় ম্যাটার করে না, যে কমফোর্টটা আসে আর কি। তো এই দুইটা মাধ্যমের মাধ্যমে আপনি হচ্ছে জেএফটি পরীক্ষার যে রেজিস্ট্রেশনের যে টাকাটা বা ফিটা সেটা হচ্ছে প্রদান করতে পারবেন। এরপরও যদি কেউ প্রশ্ন করেন, স্যার আমার তো এই ব্যাংক আছে, আমার কি এই ব্যাংকের কার্ড হবে? আমি যে দুইটা বলছি সেই দুইটা আমি সিউরিটি দিয়ে বলছি। এছাড়া বাকি যে ব্যাংকগুলো আছে ওগুলো আপনার দিয়ে দেখতে হবে, পেমেন্ট করে দেখতে হবে। সেটা কেউ আপনাকে সিউরিটি দিতে পারবে না, আপনি আগে করে দেখতে হবে। যেমন ডিবিবিএল ব্যাংকে আসলে তো ওরা পারমিশন দিয়ে দিচ্ছে, বাট হচ্ছে না। আবার এক একটা ব্যাংকের এক একটা ধরনের সিস্টেম থাকে। তো আপনি যেটা দিয়ে করছেন ওটা দিয়ে দিয়ে দেখতে হবে, অথবা সিটি ব্যাংক বা ইবিএল ব্যাংকে আপনার হয়ে যাবে। এখন আপনি জানলেন যে কি মাধ্যমে আপনি করতে পারেন, কিভাবে করতে পারেন এবং কোথা থেকে আসলে এই ভাউচারটা আপনি কিনতে পারেন, সবকিছুই আপনি দেখলেন। এখন যে বিষয়টা, আমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা শুরু হবে। রেজিস্ট্রেশন করতে হলে আমার কি কি লাগবে? রেজিস্ট্রেশন করতে আপনার প্রথমেই যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা আইডি, যেটার নাম হচ্ছে প্রোমেট্রিক আইডি। অর্থাৎ আমাদের শুরুতেই একটা আইডি ক্রিয়েট করতে হবে। এখন আমরা দেখব যে কিভাবে প্রোমেট্রিক আইডি ওপেন করতে হয়। তেমন বেশি কিছু ঝামেলার বিষয় নাই, জাস্ট একটুখানি খেয়াল করে আমরা যদি দেখি তাহলেই কিন্তু পারবো। এখন অনেক আছে, একবার দেখছি স্যার আমি তো পারি না, আমার এই বিষয়ে তেমন একটা ধারণা নাই, আমি কম্পিউটার সম্পর্কে জানি না, আমার ল্যাপটপ নাই, আমার কাছে শুধু মোবাইল আছে, এটা দিয়ে হবে কিনা? আপনার কাছে মোবাইল থাকুক, ল্যাপটপ থাকুক, যে কোনো ডিভাইস থাকুক, আপনি সেটা দিয়েই করতে পারবেন। দেখা গেছে মোবাইলে একরকম ইন্টারফেসে আসবে, আর হচ্ছে কম্পিউটারে হচ্ছে একরকম ইন্টারফেস আসবে। ওকে, সেটাও আপনি আপনার হাতের মোবাইলে যে ডেস্কটপ মুড কিন্তু করা যায়। আপনি ক্রোম থেকে যদি করেন, এই পাশে যে থ্রি আইকন ওখান থেকে সিলেক্ট করে আপনি ডেস্কটপ মুড যদি করে নেন, তখন হচ্ছে আপনি জুম জুম করে তখন হচ্ছে ল্যাপটপের মধ্যেই কিন্তু করতে পারবেন, অর্থাৎ যে কোনো ডিভাইস থেকে আপনি করতে পারবেন। এখন আসেন আমরা কিভাবে প্রোমেট্রিক আইডি ক্রিয়েট করব সেটা হচ্ছে আমরা দেখি। প্রথমেই আপনি গুগলে যাবেন বা ক্রোমে যাবেন, সেখানে গিয়ে লিখবেন হচ্ছে জেএফটি রেজিস্ট্রেশন। এটা লিখে হচ্ছে আপনি সার্চ করবেন, তাহলেই দেখবেন যে কয়েকটা ওয়েবসাইট চলে আসছে আপনার সামনে। প্রথমে যেটা আছে সেইটাই আপনি ঢুকবেন, একটা জাপানিজ লেখা দেখবেন যে জাপান ফাউন্ডেশন টেস্ট ফর বেসিক জাপানিজ। এই ওয়েবসাইটের মধ্যে আপনি ঢুকবেন। এটা ঢোকার পরেই এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, যে এখানে অনেক নোটিশ থাকে, অনেক কিছু থাকে। আপনি যে জেএফটি পরীক্ষার যে শিডিউলগুলা, সেটাও কিন্তু কবে কি ডেট আছে সেটাও এটার মাধ্যমে দেখতে পারবেন। অর্থাৎ এটা হচ্ছে জেএফটির যত আপডেট আছে সেগুলোর জন্য ওয়েবসাইট, যে কবে কবে আছে। এটা ঢাকা আরো বিভিন্ন দেশের শিডিউল দেখাচ্ছে, আপনি এখানে ঢাকারটা দেখবেন যে কবে কি পরীক্ষার ডেট আছে। ওকে, তারপর আপনি যদি আরো, এখান থেকে আমাদের একটু বের হতে হবে, আপনি যদি আরো নিচের দিকে আসেন তাহলে দেখতে পাবেন যে একটা হচ্ছে লগ ইন রিজার্ভেশন অ্যান্ড চেঞ্জ, আর একটা হচ্ছে আইডি ক্রিয়েশন। তো আমাদের যেহেতু এখন পর্যন্ত আইডিই নাই, তো তাই আমাদের শুরুতে হচ্ছে আইডি ক্রিয়েশনে টাচ করতে হবে। তারপরে আমাদের এই আইডি ক্রিয়েশন একটা বাটন আসবে, এটার মধ্যে আমরা যাব, তারপর এরকম কিছু লেখা আসবে। আপনি চাইলে হচ্ছে এখানে এরকম বাংলা করেও নিতে পারেন, বাট বাংলার চাইতে আমি যেহেতু ইংলিশেই কমফোর্টেবল ফিল করি, কারণ বাংলায় মানে ইংলিশে দেখতে দেখতে এমন একটা অবস্থা হয়ে গেছে, বাংলায় একটা কোনো কিছু আসলে এটা ক্যাচ করতে আসলে সময় লাগে। বাট আপনি যদি বাংলায় ভালো বোঝেন তাহলে হচ্ছে বাংলায় দেখতে পারেন। আমি আবারও একটু হচ্ছে ইংলিশ করে নিচ্ছি। তো এরকম হচ্ছে লেখাগুলো আসবে, আপনি স্ক্রল করতে করতে নিচে চলে যাবেন। নিচে গেলে দেখবেন যে চেক নোটস অ্যান্ড ক্রিয়েট আইডি, এটার উপরে হচ্ছে টাচ করবেন। তারপরে এরকম দেখবেন যে জাপানি যে লেখাগুলো আসছে, আপনি কি করবেন, এখানে ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশটা হচ্ছে সিলেক্ট করে দিবেন। তাহলে হচ্ছে সবকিছু এরকম ইংলিশে হয়ে যাবে। ওকে, তারপরে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে ইয়েস দেওয়াই থাকবে, এখানে আপনি এগ্রি করে দিবেন। তারপর হচ্ছে আপনি আপনার ইমেইল অ্যাড্রেসটা লিখবেন। সেটা হচ্ছে আপনার যে ইমেইলের একটা ভ্যালিড ইমেইল অ্যাড্রেস, যেটার পাসওয়ার্ড আছে আপনার কাছে, এমন একটা ইমেইল অ্যাড্রেস লিখবেন। অবশ্যই এমন আছে যে আপনি
আইডি খুঁজছেন, এরপর আপনার ইমেল অ্যাড্রেস মনে নাই, এরকম হচ্ছে দায়িত্বহীন পরিচয় এরকম দিবেন না। রেসপন্সিবল হইতে হবে। আপনি জাপানের মতো একটা দেশে যাবেন, আপনার সেই ভাইব তো আসতে হবে মধ্যে, না? এত প্রযুক্তিগত অ্যাডভান্স, আর আপনি যদি একটা ইমেইলের খেয়াল না রাখতে পারেন তাহলে হবে? তো আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে লিখবেন। ধরেন আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিলাম যে হাসিব খান একাডেমি @gmail.com। হ্যাঁ, এটা হচ্ছে আমি দিলাম। তারপর নেক্সট দিয়ে দিলাম। এখন আবার জিজ্ঞেস করতেছে যে এটা কি ঠিক আছে তো? বলবো কি যে হ্যাঁ ঠিক আছে। যদি ঠিক থাকে আবারও দেখবেন বানান ঠিক আছে কিনা, এরকম দেখে তারপর নেক্সট বাটনটা ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে আপনার একটা পাসওয়ার্ড দিবেন, স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন, অথবা সিম্পলও দিতে পারেন, ইটস আপ টু ইউ। আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিবেন। যে আমি দিলাম একটা, যে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেই, সিম্পল একটা পাসওয়ার্ড দিই জাস্ট 6 সংখ্যা বা 8 সংখ্যার, 1 2 3 4 5 6 7 8 এরকম দিয়ে দিলাম, যেহেতু দেখাচ্ছি আমি, অবশ্যই আপনারটা তো আপনি একটু স্ট্রং দিবেন, তাই না? 3 4 5 6 7 8 এরকম দিবেন। তারপর হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এ পর্যায়ে হচ্ছে আপনাকে আপনার দেশের নাম অথবা জাতীয়তা সেটা হচ্ছে সিলেক্ট করতে হবে। যেখানে লেখা আছে জাতীয়তা এবং পরীক্ষার দেশ নির্বাচন করুন। আপনার জাতীয়তা নির্বাচন করুন। ইন্দোনেশিয়া এবং অন্যান্য অপশন দেওয়া আছে। তো ইন্দোনেশিয়ার জন্য হচ্ছে আরেকটা সিস্টেম। অন্যান্য সব দেশের জন্য, যেমন বাংলাদেশের জন্য হচ্ছে লাগবে পাসপোর্ট দিয়ে পরীক্ষা দিতে হবে আপনার। আর ইন্দোনেশিয়ার জন্য হচ্ছে কেটিপি নামের একটা ডকুমেন্ট আছে সেটা থেকে। তো আপনি অবশ্যই ইন্দোনেশিয়ান না, আপনি অন্যান্য সিলেক্ট করবেন। এরপর আপনি কি ইন্দোনেশিয়ায় পরীক্ষা দিবেন? অবশ্যই না। আপনি বাংলাদেশে পরীক্ষা দিবেন। তাহলে এখানে কি সিলেক্ট করবেন? না সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আপনি পরবর্তী ধাপে চলে যাবেন। এরপরে হচ্ছে আপনার ব্যক্তিগত তথ্য প্রবেশ করান। এখানে হচ্ছে আপনার MRZ মেশিন রিডেবল জোন, এই প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে আমাদের এই ইনফরমেশন গুলো পূরণ করতে হবে। কিভাবে? কিসের মাধ্যমে? বাংলাদেশের জন্য হচ্ছে এটা পাসপোর্টের মাধ্যমে। পাসপোর্ট ডেটা পাতার নিচে মুদ্রিত ২ লাইনের আলফা নিউমেরিক কোড, এর মাধ্যমে হচ্ছে আমাদের এই তথ্যগুলো দিতে হবে। সেটা কোনগুলো? আমরা যদি আমাদের পাসপোর্টের দিকে তাকাই, একদম নিচে কিন্তু কিছু তথ্য থাকে। তাই না? তো আমাদের হচ্ছে সেই তথ্যগুলো থেকে এটা সিলেক্ট করতে হবে। কিভাবে? আমি যদি একটা ডেমো পাসপোর্ট দেখাই, বেগম খালেদা জিয়া এর পাসপোর্টটা আছে এখানে। এখন এটা তার অরিজিনাল পাসপোর্ট কিনা আমি জানি না। আমি অনলাইনে পাইছি। সো সেইজন্য শো করতেছে। বাট তার রিয়াল কিনা আমি জানি না। সেটা ডাজন্ট ম্যাটার। আমাদের যে স্ট্রাকচারটা তো সেইম থাকে, সেটা থেকেই হচ্ছে আমরা বুঝতে পারবো। এই হচ্ছে আমাদের ফুল পাসপোর্টের যে ফ্রন্ট পেজটা, সেটা দেখতে পাচ্ছি। একদম আমরা যদি নিচের দিকে চলে যাই, যে নিচে এরকম ২ টা লাইন থাকে। এটা হচ্ছে লাইন 1, আর তারপরের যে লাইনটা সেটা হচ্ছে লাইন 2। তো এখানেও হচ্ছে আমাদের ২ টা ভাগ আছে। ১ম কি বলেছে? MRZ লাইন 1, ১ম হচ্ছে আমাদের ১ নাম্বার যে লাইনটা আছে, সেটা থেকে আমাদের তথ্যগুলো পূরণ করতে হবে। কিভাবে? এখানে কিন্তু সবকিছু লেখা আছে খুব সুন্দরভাবে। তারপরও হয়তো আমরা অনেকে বুঝতে পারতেছি না। যে কারণে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এই ব্যাপারে ভিডিও দেওয়ার জন্য। অলরেডি কিন্তু আমার একটা ভিডিও দেওয়া ছিল এবং সেটারই কিন্তু এই আপডেট করা হচ্ছে। শুরু থেকে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আগে ছিল এবং এখন যেটা হচ্ছে এই যে রিসেন্ট আপডেট ২০২৬ সালের মার্চ মাসের ১০ তারিখে যে আপডেটটা আসছে, সেটার মধ্যে যে পরিবর্তনগুলো আসছে, সেই পরিবর্তনগুলা শুধু এখানে দেওয়া হচ্ছে। তো আমাদের যেভাবে পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে এখানে লেখা আছে এমআরজেড অনুযায়ী না লিখলে পরীক্ষা দিতে পারবেন না। অর্থাৎ আমাদের ইনফরমেশন গুলা কিন্তু 100% সঠিক হতে হবে। এখানে যদি কোনো ভুল-টুল হয়ে যায় এটা কিন্তু পরিবর্তন করাও খুবই ঝামেলার। আপনি নিজ থেকে পরিবর্তন করতে পারবেন না। আপনাকে আ ইমেইলের মাধ্যমে জানাতে হবে। তো বিশাল হ্যাসেল। তো এই ব্যাপারটা হচ্ছে আমাদের খেয়াল করতে হবে যাতে আমাদের কোনো ভুল না হয়। এবং আরেকটা বিষয়, যে পাসপোর্ট কেন এড করা হলো হঠাৎ করে? আগে তো হচ্ছে পাসপোর্ট গিয়ে দেখাইলেই হয়তো পরীক্ষার আ হলে, বা পাসপোর্ট লাগতো না, এনআইডি দিয়েও পরীক্ষা দেওয়া যাইত। এখানে হচ্ছে আমরা
অনেকে অনেক সুযোগ নেই, যেটা আসলে করা উচিত না। জেএফটি পরীক্ষার একটা নিয়ম আছে যে আপনি যদি একবার ফেল করেন, তাহলে ৪৫ দিনের আগে আর পরীক্ষা দিতে পারবেন না। এখন ধরেন যে কোনো স্কিল পরীক্ষা দেয় নাই, যে শুধু জেএফটি পরীক্ষা দিছে, তার কিন্তু ওই আইডির জন্য ওই মায়াবাসা নাই। কারণ সে ওই আইডি থেকে আর কোনো পাস করে নাই। এট ফার্স্ট হচ্ছে জেএফটি পরীক্ষা দিছে এবং সে ধরেন জেএফটি পরীক্ষায় ফেল করছে। এখন তার পরবর্তী পরীক্ষা দেওয়া উচিত কবে? ৪৫ দিন পরে। কিন্তু কিছু এখানে দুষ্টচক্রী মহল, হ্যাঁ? যে যারা একটু অসততার সুযোগ পেলেই সে সেটা নিয়ে ফেলে। যতই আমি সততার কথা বলি, বাট আমার যদি ছোট্ট একটা অসৎ কাজ করার সুযোগ আসে, তাইলে আমি করে ফেলি। এই হচ্ছে সত্যের অবস্থা। তো যেই কারণে তারা করে কি? ওই আইডিটা বাদ দিয়ে দেয়। আরেকটা নতুন আইডি খোলে। তারপরে দেখা যায় অল্প কিছুদিনের মধ্যেই পরীক্ষা দিয়ে দেয়। এখন যেই বিষয়টা কিন্তু কন্ট্রোল করার দরকার, হ্যাঁ? এবং এটা ঠিকও না যে বারবার পরীক্ষা দিচ্ছেন, আপনি পাস করতেছেন না। লেখাপড়া না করে পরীক্ষা দিলে তো পাস করবেন না। আগে তো আপনার পড়াশোনা করতে হবে, তাই না? তো যেই কারণে এখন আপনার আগে থেকেই পাসপোর্টের তথ্যগুলা কিন্তু দিয়ে দিতে হবে। তো আপনার কোন পাসপোর্টের আন্ডারে কোন আইডিটা আছে, এটা কিন্তু অলরেডি রেজিস্টার্ড। তো আপনার কিন্তু এখন আর সেইটা করার সুযোগ নাই। যেই কারণে কিন্তু এই যে পাসপোর্টের যে তথ্যগুলা, সেগুলো কিন্তু আনা হয়েছে এভাবেই। তো আমরা জাপানের ক্ষেত্রে আমরা যেন কোনো ধরনের কোনো অসৎ উদ্দেশ্য বা সুযোগ এগুলো নেওয়ার চেষ্টা না করি। যেটা আমাদের জন্য ভালো হবে না। এখন মূল কথায় আসি। এমার্জেট অনুযায়ী আমাদের এটা পূরণ করতে হবে। কিভাবে? এখানে লেখা আছে এমার্জেট লাইন 1, ১ম লাইনটা। আমরা যদি এইখানে তাকাই, কি লেখা আছে? অক্ষর ১ থেকে ২ ডকুমেন্ট ধরন, ৩ থেকে ৫ ইস্যুকারী দেশ, ৬ থেকে ৪৪ নাম। আমরা হয়তো কোনো সময় পাসপোর্টকে এভাবে কল্পনাও করি নাই যে পাসপোর্টের আসলে নিচের নাম্বারগুলো এগুলো আসলে কি জন্য দেওয়া। তো এই যেমন ১ম আছে পি দেওয়া, এর মানে এটা দ্বারা পাসপোর্ট বোঝায়। তারপর বিজিডি, এটা দ্বারা হচ্ছে বাংলাদেশ বুঝায়। তারপর হচ্ছে জিয়া, এটা হচ্ছে তার বংশগত নাম, সারনেম যেটা থাকে। যেমন আমার হচ্ছে খান। তো এইরকম এটা হচ্ছে জিয়া। তারপরে তার যে বেগম খালেদা, এই যে বেগম খালেদা তার হচ্ছে মূল নাম এবং নিচে আরো বিভিন্ন ধরনের পাসপোর্টের যেই আ নাম্বার-টাম্বার সেগুলো। তো আমাদের ১ম এই যে ডকুমেন্টের ধরন, এখানে যেটা লিখতে হবে যে ডকুমেন্টের ধরনটা কি? আমরা কি ডকুমেন্ট থেকে এটা পূরণ করতেছি? তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে পাসপোর্ট দিয়ে পূরণ করতে হবে, যে কারণে আমার কিন্তু এখানে পি লিখতে হবে। আমি যদি আমার পাসপোর্টের দিকেও তাকাই, এখানে কি লেখা আছে? পি লেখা আছে। তাই না? পি দ্বারা হচ্ছে পাসপোর্ট বুঝায়। তো এখানে কি বলেছে যে লাইন ১ থেকে অক্ষর ১ ও ২ লিখুন। এখন আমাদের অনেকের কাছে মনে হইতে পারে যে অক্ষর তো হচ্ছে এখানে পি আর পরের অক্ষরটা হচ্ছে বি। এইটা হচ্ছে ২ টা অক্ষর। বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে এই যে লেস দ্যান যে একটা সাইন, লেস দ্যান সাইনটাকেও কিন্তু একটা অক্ষর হিসেবে গণনা করা হয়। তো তাহলে আমি এখানে কি লিখব? আগে তো হচ্ছে এই যে পি আমার অলরেডি এখানে লেখা আছে। বাট আগে যদি আমি এখানে পি লিখি, তারপরে এখন আমি লেস দ্যান সাইন যদি আমি না খুঁজে পাই, তাহলে আমি কি করব? এই যে এখানে যে লেস দ্যান সাইন গুলো দেওয়া আছে, এখান থেকে একটা ধরে এরকম কপি করব। কপি করার পর এখানে পেস্ট করে দিব। ওকে? এই কিন্তু আমাদের ১ম ঘর পূরণ হয়ে গেছে। আপনি যদি আরো যা কিছু লেখেন না কেন, এখানে কিন্তু কিছু উঠবে না। কারণ এখানে জাস্ট ২ টা সংখ্যাই উঠবে। এরপর হচ্ছে ইস্যুকারী দেশ। ইস্যুকারী দেশটা বুঝাইতে হলে আমার ১ লাইনের ১ থেকে অক্ষর ৩ থেকে ৫ লিখতে হবে। অর্থাৎ আমরা ১ম ২ টা অক্ষর তো লিখে ফেলছি, ১ টা ২ টা অক্ষর। তাইলে এর পরের ৩ থেকে ৫, ৩, ৪, ৫ অর্থাৎ BGD। আমাদের হচ্ছে এখানে লিখতে হবে কি? এই যে অলরেডি লেখাই আছে। BGD হচ্ছে লিখতে হবে। এরপরে নাম। আমাদের নামটাও এই স্টাইলে লিখতে হবে। লাইন ১ থেকে অক্ষর ৬ থেকে ৪৪ লিখুন। বিভাজক হিসেবে এই যে লেস দ্যান ব্যবহার করুন। নামের সর্বোচ্চ দৈর্ঘ্য ২৯ অক্ষর। ২৯ অক্ষর পর্যন্ত আমাদের কারোরই যাবে না আশা করছি। তো আমাদের তাইলে এখন কি করতে হবে? নাম লেখার ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমাদের খেয়াল করতে হবে। এখানে যেরকম দেওয়া সেরকম হচ্ছে খেয়াল করতে হবে। যেমন জিয়া। এখানে আছে কি? জিয়া। জিয়া হচ্ছে আমাদের বংশগত নাম। যার যেটা বংশগত নাম না থাকুক না কেন, অনেকের হয়তো খান আছে, অনেকের হাওলাদার আছে, অনেকের হয়তো বংশনাম ইউজ করে না। সেই ক্ষেত্রে এখানে দেওয়া আছে রহমান, হোসাইন, হ্যাঁ? তো ঐরকম তারেক রহমানের মতো এখানে যেমন রহমান। তো সেক্ষেত্রে আপনি রহমানটা দিবেন হচ্ছে আপনার লাস্ট নেম। আপনি তো আপনার পাসপোর্ট দেখতে পাবেন যে এইখানে পাসপোর্টে কি নাম লেখা আছে। এবং পাসপোর্ট এড করার আরেকটা কারণ হচ্ছে অনেকেই আমরা পরে করি কি ভুল করি।
যে পাসপোর্টে দেওয়া আছে একরকম, আইডিতে খুলে ফেলছি আগে আর একরকম, এবং পরীক্ষাও দিয়ে ফেলছি, পরে আমার পাসপোর্ট হয়েছে, এখন পাসপোর্টের সাথে নাম মিলে না, বাট আমি অলরেডি পরীক্ষায় পাশ করে ফেলছি, তো আমি তাইলে আবার পরীক্ষা দিতে হবে, তো যেইটা একটা হ্যাসেল, তো এই কারণে পাসপোর্ট অ্যাড করা হয়েছে আগে থেকেই, যেটা ভালো হয়েছে যে আমার তাইলে পাসপোর্ট দিয়েই যেহেতু আমার খুলতে হবে, অটোমেটিক্যালি সবকিছু নিয়ে দেবে, যেই কারণে আর কিন্তু ঝামেলা হওয়ার কোনো সুযোগ নাই, তাই না? আচ্ছা, তো এই ক্ষেত্রে আমার যে বংশগত নাম, সেইটা আমি হচ্ছে এখানে আগে প্রথমে লিখবো, যেমন এখানে আজকে JIA, এটা কিন্তু আমার সারনেম, সারনেমের পরে এটা যে আমার সারনেম সেটা বোঝানোর জন্য দুইটা লেস দেন এইখানে সাইনটা দিতে হবে, এই যে দুইটা। ওকে, এরপরে যে আপনার মূল নাম, যেরকম এখানে কি আছে বেগম খালেদা, এখানে যদি একটু তাকান BEGUM লেখা আছে এইভাবে, তাই না? তো আপনি এইখানে লিখবেন BEGUM। এরপরে আপনি যদি এখানে তাকান একটা লেস দেন সাইন আছে, কারণ এটা কিন্তু আপনার মূল নামের অংশ, সারনেম বা বংশগত নাম লেখার ক্ষেত্রে দুইটা লেস দেন, আর এমনিতে আপনার যে মূল নাম সেটা লেখার ক্ষেত্রে একটা সারনেম ইউজ করা লাগবে আমাদের যে স্পেসটা আছে সেটা বুঝাতে। তো এখানে হচ্ছে আমরা এখন একটা লেস দেন দিয়ে দিব। এরপরে আমাদের যে আরেকটা নাম বাকি আছে KHLEDA, এইটা হচ্ছে আমরা লিখব KHLED, এটা আমাদের করা শেষ। এরপরে হচ্ছে আমরা এমার্জেন্ট লাইন 1 নিশ্চিত করব, এটা হচ্ছে নিশ্চিত করে ফেললাম। ওকে, এরপরে হচ্ছে আমাদের এমার্জেন্ট লাইন 2, আমাদের যে 2 নাম্বার লাইন আছে, এই যে এইটার কার্যক্রম হচ্ছে এখন শুরু হবে। এখানে কি বলেছে প্রথমে, এটা হচ্ছে পাসপোর্ট নাম্বার 10টি চেক ডিজিট সহ, যেমন এরকম শুরু হবে। দ্বিতীয় লাইনের যে প্রথম 10টা আছে সেটা হচ্ছে আমাদের লিখতে হবে। তাহলে এখানে দেখি প্রথম 10টা কি আছে, BB01, BB01, এরপরে 75085, 75085, তারপরে 2, ওকে? আপনি 10টার পরে যদি আরো এরকম টিপাটিপি করেনও কোনো উঠবে না। তো 10টা পর্যন্ত উঠবে। আপনি এক নাগাড়ে ওখানে লিখতে থাকবেন। আমাদের পাসপোর্টের নাম্বার হচ্ছে এই কয়টা পর্যন্ত। আর পরের যে সংখ্যাটা এটা হচ্ছে চেক ডিজিট। আপনি আপনার পাসপোর্টে দেখলেও বুঝবেন। আপনার পাসপোর্টে কিন্তু আপনার পাসপোর্ট নাম্বারটা লেখা থাকে। যেরকম এখানে আছে কি 85 পর্যন্ত। বাট 85 এর পরে কিন্তু আমরা একটা 2 লিখছি। তাই না? 85 এর পরে আবার 2 লিখছি। তো এই 2 টাকে বলা হচ্ছে চেক ডিজিট। বাট আমাদের পাসপোর্টের নাম্বারটা হচ্ছে এই BB থেকে 85 পর্যন্ত। ওকে? এরপরে আমাদের জাতীয়তা। এটার জন্য আমাদের ৩ টি অক্ষর লিখতে হবে। লাইন ২ এর অক্ষর ১১ থেকে ১৩, অর্থাৎ এখানে যেই পর্যন্ত লিখছি আমি তার পরের ১১ থেকে ১৩, ১১, ১২, ১৩ যে ৩ টে অক্ষর আছে এই ৩ টে হচ্ছে আমাদের লিখতে হবে। যেমন এখানে কি আছে BGD, অর্থাৎ এটার দ্বারা কি বোঝায় বাংলাদেশী, BGD। এরপরে হচ্ছে আমাদের জন্ম তারিখ। জন্ম তারিখের জন্য এই যে ১৪ থেকে ২০ তম অক্ষরটা হচ্ছে আমাদের লিখতে হবে। এই যে হচ্ছে এই যে BGD এর পরে এই যে 46081, 46081, তারপরে 50, 50। এরপর যদি আমি লিখিও আরো উঠবে না। এরপরে আমার কি করতে হবে, লিঙ্গ নির্বাচন করুন। আপনি ছেলে হলে M পুরুষ সিলেক্ট করবেন, আর নারী হলে F ফিমেল সিলেক্ট করবেন। ওকে, এরপরে মেয়াদ শেষ হওয়ার তারিখ, আপনার পাসপোর্টের যে মেয়াদ শেষ হবে সেটার তারিখ বোঝানোর ক্ষেত্রে কি হবে, এখানে লাইন 2 থেকে 22 থেকে 28 তম যে অক্ষরগুলো আছে সেগুলো আপনি লিখুন। অর্থাৎ এই M বা F থাকবে। আপনি যদি মেল হন তাহলে এখানে একটা M থাকবে, আর ফিমেল হলে এখানে একটা F থাকবে। এর পরের অক্ষরগুলো হচ্ছে আপনি লিখবেন 19051, 19051, এরপরে 7926, 7926। এখানে আর উঠবে না।
এই যেই কয়টা ওঠার কথা সেই কয়টাই উঠবে। এই পর্যন্তই আপনার যথেষ্ট। এখন যদি এমার্জেন্ট লাইন ২ এটা নিশ্চিতকরণে সিলেক্ট করবেন। এখন এটা যেহেতু পাসপোর্টের মেয়াদ শেষ, এই কারণে হচ্ছে এখানে এখন শো করতেছে না। আমাদের এমন একটা পাসপোর্ট দিতে হবে যেইটার পাসপোর্টের মেয়াদ আছে। এখন বেগম খালেদা জিয়া তিনি যেহেতু মারা গেছেন, এটা হয়তো অথেন্টিক পাসপোর্টে ছিল। সেই কারণে কিন্তু এটা পরবর্তী পর্যন্ত নিচ্ছি না। বাট এই পর্যন্ত এসে আমি এই পরবর্তী এখানে সিলেক্ট করব। ওকে? তো এরপরে হচ্ছে আমাদের এরকম একটা পেজ শো করবে। যেহেতু এটা অন্য কারো ইনফরমেশন, ওই পাসপোর্ট থেকে যেহেতু এই পেজে আসা যাচ্ছিল না, অন্য কারো ইনফরমেশন, যেহেতু অন্য কারো ইনফরমেশন আসলে শো করাটা ঠিক হবে না। এই কারণে এটা আমি হচ্ছে আ ব্লার করে দিচ্ছি। বাট এরকম একটা ইনফরমেশন দেখা যাবে। যেটা হচ্ছে আমরা এখান থেকে যদি একটু দেখার চেষ্টা করি যে এইখানে আপনি যে নামটা দিয়েছিলেন, যেমন এখানে কি শিকেন তারো, তারো হচ্ছে তার ফার্স্ট নেম আর শিকেন হচ্ছে তার লাস্ট নেম। এরকমটা হচ্ছে এখানে দেখা যাবে। ওকে? তারপর এই সাইডে হচ্ছে আপনার ডেট অফ বার্থ দেখা যাবে। এগুলো হচ্ছে আবার মিলাবেন এইখানে। দেখা ঠিক আছে কিনা। এখানে হচ্ছে আপনার লিঙ্গ আপনি পুরুষ নাকি মহিলা সেটা এখানে দেখা যাবে। যেমন এখানে এম লেখা আছে তার মানে কি মেইল আবার লেখা আছে নিচে। এরপর হচ্ছে আপনার আবার জাতীয়তা, জাতীয়তা কোনটা? এখানে যেমন এখানে লেখা আছে মালয়েশিয়া বাট আপনার লেখা থাকবে কি? বাংলাদেশী। এরপরে এখানে হচ্ছে যে আপনি কি ধরনের এটা ডকুমেন্ট দিয়ে এটা সিলেক্ট করছেন। এটা হচ্ছে পাসপোর্ট। এখানে কিন্তু লেখা আছে পাসপোর্ট। তারপরে এখানে আপনার পাসপোর্টের নাম্বার দেখানো হবে, শো করবে। আর এরপরে এইখানে হচ্ছে আপনার পাসপোর্টের মেয়াদ কতদিন পর্যন্ত আছে সেইটা এবং আপনার পাসপোর্ট হচ্ছে কোন দেশ থেকে ইস্যু হয়েছে সেটা এখানে দেখা যাবে। এখানে অবশ্যই আপনি বাংলাদেশ থেকে এখানে বাংলাদেশ লেখা থাকবে আরকি। এরপরে এই তথ্যগুলো দেওয়ার পরে আপনি হচ্ছে এইখানে সিলেক্ট করবেন যে পরবর্তীতে। আপনি হচ্ছে পরবর্তীতে চলে যাবেন। এরপরে হচ্ছে আমাদের ঠিকানা, আপনার ব্যক্তিগত তথ্যর মধ্যে যে ফোন নাম্বার, ঠিকানা এগুলো হচ্ছে আমাদের লিখতে হবে। এরকম দেখাবে যে ফোন নাম্বার, ঠিকানা, ভবন ফ্লোর, ঠিকানা, রাস্তা, শহর, স্টেট, প্রভিন্স, পোস্টাল, জিপি কোড। এগুলা আমরা যেরকমটা দেখাইছিলাম আগের ভিডিওর মধ্যে ওরকমই থাকবে। যেমন ফোন নাম্বার এখানে আপনার ফোন নাম্বারটা লিখবেন। আর ঠিকানার এখানে এমন করে লিখবেন স্টেট বা প্রভিন্স। এটা হচ্ছে আপনার বিভাগ। আপনি যদি বরিশাল বিভাগ হন তাহলে বরিশাল, যদি ঢাকা বিভাগ হন তাহলে ঢাকা সিলেক্ট করবেন। রাজশাহী বিভাগ হলে রাজশাহী, সিলেট হলে সিলেট এরকম সিলেক্ট করবেন। শহরের জায়গায় আপনার যে জেলা শহর আছে সেইটার নাম দিবেন। আর ঠিকানার জায়গায় হচ্ছে আপনার যে উপজেলা শহর আছে সেটার নাম দিবেন। এই ঠিকানা রাস্তার এখানে আর ঠিকানা ভবন ফ্লোরের এখানে আপনার যে গ্রাম আছে সেটার হচ্ছে নাম দিবেন। ওকে? আর পোস্টাল কোডে আপনার যে পোস্টাল কোড লেখা থাকে পাসপোর্টের পিছনে বা আপনার এনআইডির পিছনেও পাসপোর্টের মধ্যে লেখা থাকে অথবা এনআইডির পিছনেও কিন্তু লেখা থাকে। তো আপনার সেই পাসপোর্ট বা এনআইডির পিছনে দেখবেন যে পোস্টাল কোড দেওয়া আছে, সেই পোস্টাল কোডটা এখানে দিয়ে দিবেন। পোস্টাল কোড দেওয়ার পরে এখানে পরবর্তীতে সিলেক্ট করে দিবেন। তারপরে দেখবেন আপনার যে ইনফরমেশন গুলো আছে সেগুলো এখানে আবার দেখাবে যে সবকিছু ঠিক আছে কিনা। যদি সবকিছু ঠিক থাকে, কোন কিছু যদি পরিবর্তন করা না লাগে, সব তথ্যগুলাকে আপনি দেখবেন, নিশ্চিত করবেন। তারপরে আপনি আবার পরবর্তীতে দিয়ে দিবেন। তখনই দেখবেন যে আপনার ইমেইলে একটা নাম্বার চলে গিয়েছে। যেটাই হচ্ছে আইডি নাম্বার। তারপর হচ্ছে এখানে আইডি নাম্বারটা দেখতে পাবেন জেপি। এটা থেকেই হচ্ছে আপনার লগইন করে পরবর্তী যে পরীক্ষার শিডিউল গুলা আছে, টাইম গুলা আছে সেগুলো নিতে হবে। এখন এখান থেকে আমাদের যাদের আগে থেকে আইডি খোলা ছিল তাদেরও কিন্তু আমাদের এই তথ্যগুলো আবার পুনরায় আপডেট করতে হবে। তাদের জন্য কিন্তু প্রসেস একদম সেইম। আমরা যেরকমটা দেখলাম তেমনটাই। আপনাদের জন্য এই ভিডিওর কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আপনি এই লিংক ২ টা থেকে গেলেই হবে। যে নতুন প্রোমেটিক আইডি পেতে এখানে ক্লিক করুন। এটাই ক্লিক করে আপনি যদি আইডি খুলতে চান তাহলে এটাই ক্লিক করবেন। আর প্রোমেট্রিক আইডি তথ্য পরিবর্তন করতে এখানে ক্লিক করুন। আপনি যদি আইডির তথ্য পরিবর্তন করতে চান তাহলে হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন। ওকে? এখানে ক্লিক করলে এরকম বলবে যে ব্যক্তিগত তথ্য পরীক্ষা ও বদল করা। কিছু নির্দেশনা এখানে দিবে। মনে রাখবেন এইটা। অর্থাৎ আপনি যেন খেয়াল রাখেন সবগুলোর প্রতি। আপনি এখন থেকে যে তথ্যগুলো দিবেন, এর পরের যে পরীক্ষাগুলো হবে বা আপনি যদি একটাও পরীক্ষা না দিয়ে থাকেন, এরপরে যে পরীক্ষাটা দিবেন সেখান থেকে এই তথ্যগুলাই সার্টিফিকেটে সেই অনুযায়ী আসবে। তো তাহলে আপনি এরপরে হচ্ছে আপনি পরবর্তীতে দিয়ে দিবেন। তারপরে
আপনি আপনার আইডিতে লগ ইন করবেন এবং আবার ওই আগের মতো জাতীয়তা নির্বাচন করবেন। ইন্দোনেশিয়া তো আপনি অবশ্যই না, অন্যান্য আপনি কি ইন্দোনেশিয়া পরীক্ষা দেবেন না, এটা সিলেক্ট করবেন। তারপরে পরবর্তীতে চলে যাবেন। এরপর সেইম আমি যেরকম দেখিয়েছি সেই একই নিয়ম অনুসরণ করে আপনি আপনার তথ্যগুলো এখানে দিবেন। তারপর হচ্ছে পরবর্তী দিয়ে যেরকমটা দেখিয়েছিলাম সেরকমটা হচ্ছে আপনি ইনফরমেশন দিয়ে দিবেন। তাহলেই হবে। তাহলে এখন আইডি খোলা হয়ে গেল, বা আমাদের যদি তথ্যকে আরো আপডেট করা লাগে সেটা হয়ে গেল। এই পর্যন্ত ডান। এখন কিভাবে আমাদের ডেট নিতে হবে পরীক্ষার, আমার স্টুডেন্ট যারা আছেন, যারা বাইরে থেকে দেখতেছেন, সবাই সেই প্রসেসটাও দেখে রাখেন এবং কয়েকবার নিজে, নিজে থেকে প্র্যাকটিস করবেন। যাতে করে আপনি, আপনি যখন সিট নিবেন, যেদিন রেজিস্ট্রেশনের দিন, সেদিন যেন আপনার কাছে আনইজি না লাগে বা এইটা নতুন, নতুন প্রশ্ন যেন না আসে। যে কারণে আপনি ওই যে পেমেন্ট করার আগ পর্যন্ত বা ভাউচারের নাম্বার দেওয়ার আগ পর্যন্ত আপনি কয়েকবার নিজে, নিজে প্র্যাকটিস করেন। দেখবেন ৩-৪ বার যদি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন কাজটা ইজি হয়ে গেছে। ওকে? তাহলে পরবর্তী ক্লাসটুকু দেখেন। তো এখন তো আপনার আইডি খোলা শেষ। এখন আপনি কি করবেন? এখন আপনি রেজিস্ট্রেশন করতে যাবেন। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কি হবে? আপনি এটা এখান থেকে আপনি বের হয়ে আসবেন, কেটে দিবেন। তারপর আবার হচ্ছে আপনি ওই যে জেএফটি রেজিস্ট্রেশন লিখে ওই ওয়েবের মধ্যে হচ্ছে আপনি চলে যাবেন। এই যে এখানে আবার চলে আসবেন। তারপর ওই যে বলেছিলাম যে লগইন রিজার্ভেশন অ্যান্ড চেঞ্জ, এখানে হচ্ছে আপনি টাচ করবেন। তারপরে লগইন রিজার্ভেশন চেঞ্জ এখানে দিয়ে আসবেন। তারপর হচ্ছে আপনার যেই নাম্বারটা, ওকে, আপনার যেই নাম্বারটা আপনি সেটা দিয়ে দিবেন। এটা যেহেতু আমার হয়তো কোনো স্টুডেন্টের নাম্বার, আমি ইনফরমেশনগুলো হাইড করে দিব, বাট এরকম হচ্ছে আপনি নাম্বারটা দিবেন। তারপর হচ্ছে আপনি এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপর লগ ইনে দিবেন। তারপরে এখানে আপনার ইস্যু এ ওয়েব রিসিপ্ট, এখানে ওর আগে হয়তো একটা পরীক্ষা দিছিল এই কারণে আসছে। বাট আপনি যদি আগে পরীক্ষা না দিয়ে থাকেন, জাস্ট এখানে রিজার্ভের টেস্ট আসবে। আপনি রিজার্ভের টেস্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই লেখাগুলো আসবে, আপনি এগ্রি করে দিবেন। তারপর এগ্রি অ্যান্ড কন্টিনিউতে দিবেন। তারপরে এখানে আপনার সকল ইনফরমেশনগুলো আসবে। আপনি সকল ইনফরমেশনগুলো চেক করবেন যে আপনার ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা। যখন দেখবেন যে হ্যাঁ সবকিছু ঠিক আছে, তখন আপনি কন্টিনিউতে করে দিবেন। আর আপনার যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় তাহলে আপনি এখান থেকে চেঞ্জ ইনফরমেশন দিয়ে করতে পারবেন, বাট নাম পরিবর্তন করতে পারবেন না। এছাড়া এই অ্যাড্রেস বা ফোন নাম্বার এগুলো পরিবর্তন করতে পারবেন, বাট আপনি যেটা বললাম আপনি খুব সিনসিয়ারলি খোলার চেষ্টা করবেন এবং আপনার জন্য ভুল না হয় আপনি এটাই খেয়াল করার চেষ্টা করবেন। এরপর আপনি দেখলেন যে সবকিছু ঠিক আছে, ওকে ফাইন। এরপর আপনি কন্টিনিউতে টাচ করবেন। তারপরে এরকম আবার একটা লেখা আসবে, আপনি এগ্রি এন্ড কন্টিনিউতে দিয়ে সামনে চলে যাবেন। তারপর হচ্ছে প্লিজ সিলেক্ট ইওর টেস্ট, আপনি কোন পরীক্ষাটি দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। একটাই আসবে শুধুমাত্র, যে জেএফ F10 E10, এটা হচ্ছে ওই পরীক্ষার কোড নাম্বার 80 মিনিট জাপান ফাউন্ডেশন টেস্ট ফর বেসিক জাপানিজ। এইটা আপনি সিলেক্ট করবেন, তারপর আপনি নেক্সট দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনার ইনফরমেশনগুলো দিতে হবে এবং খুবই কেয়ারফুল। আপনি যদি ইনফরমেশনে ভুল করেন, বিশেষ করে আপনার ডেট অফ বার্থ, তাহলে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন না, বাট পরীক্ষা দিলেও আপনার লাভ হবে না, কারণ ওই রেজাল্টটা কাউন্ট হবে না। ডেট অফ বার্থ খুবই ইম্পর্টেন্ট আপনার ক্ষেত্রে। তো এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইউর পার্সোনাল ডিটেলস অ্যান্ড দেন ক্লিক নেক্সট। পার্সোনাল ডিটেলস আপনি দিবেন, প্রথমে হচ্ছে ইয়ার, তারপরে মান্থ, তারপর ডে। তো এখানে আপনি আপনার ইয়ার দিয়ে দিবেন। আমরা ধরলাম যে সাপোজ 2000 সাল হচ্ছে আমার জন্ম তারিখ, তারপরে জানুয়ারি মাস হচ্ছে আমার জন্ম মাস এবং জানুয়ারি মাসের 1 তারিখ হচ্ছে আমার জন্মগ্রহণ করছি, যেটা বাংলাদেশের অনেকেরই আছে, তাই না? তারপর হচ্ছে আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল দিবেন, ছেলে হয়ে থাকলে মেল। তারপর প্লিজ সিলেক্ট ইউর ন্যাশনালিটি, আই হোপ ইউ আর বাংলাদেশি, তাহলে আপনি বাংলাদেশি সিলেক্ট করে দিবেন, অথবা বাংলাদেশের বাইরে থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে আপনি আপনার যে ন্যাশনালিটি আপনি সেটা সিলেক্ট করে দিবেন। এরপরে এখানে আর কিছু লেখার দরকার নাই। নেটিভ ল্যাঙ্গুয়েজ আপনি এটা সিলেক্ট করে দিবেন হচ্ছে অবশ্যই বেঙ্গলি, বাংলা। তারপরে এটার মধ্যেও কিছু লেখার দরকার নাই। আপনি তারপরে হচ্ছে আপনি যদি কোনো স্কিল পরীক্ষা আগে দিয়ে থাকেন বা হচ্ছে দিবেন ফিউচারে, আপনি সেটা সিলেক্ট করে দিতে পারেন। আপনি যদি এগ্রিকালচার দিতে চান এগ্রিকালচার সিলেক্ট করে দিবেন, অথবা কেয়ার ওয়ার্কার দিলে সেটাও সিলেক্ট করে দিতে পারেন, অথবা যদি 2-3টা দিয়ে থাকেন তাহলে সেটা এইভাবে সিলেক্ট করে দিতে পারেন। এরপর হচ্ছে হ্যাভ ইউ এভার বিন টু জাপান, আপনি কি কখনো জাপান গিয়েছিলেন? যদি জাপান গিয়ে থাকেন তাহলে হচ্ছে আপনি কি কারণে গিয়েছেন
সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন, অথবা আপনি ম্যাক্সিমামই হচ্ছে যান নাই জাপান, তো দিবেন কি নো আই হ্যাভ নট বিন টু জাপান বিফোর, এটা সিলেক্ট করে দিবেন। হাউ লং হ্যাভ ইউ স্টাডিড জাপানিজ? আই হোপ আপনারা সবাই 300 ঘন্টার বেশি পড়াশোনা করছেন, তো অবশ্যই এটা সিলেক্ট করে দিবেন। এরপরে হচ্ছে নো হ্যাভ ইউ এভার টেকেন এনি কম্পিউটার বেসড টেস্ট বিফোর? আপনি যদি আগে জেএফটি পরীক্ষা দিয়ে থাকেন অথবা স্কিল পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে আপনি সেটা সিলেক্ট করে দিবেন যে আমি জেএফটি দিছি অথবা স্কিল দিছি এগুলা। আর যদি না দিয়ে থাকেন তাহলে আপনি নো আই হ্যাভ নট টেকেন সিবিটি বা কম্পিউটার বেসড টেস্ট বিফোর। এটা হচ্ছে এগুলো যদি কোনো কিছু ভুলও হয়, শুধুমাত্র এই ডেট অফ বার্থ এবং এই যে সেক্স এইটা বাদে বাকিগুলো ভুল হলে তেমন কোনো বড় সমস্যা নাই, বাট আমরা অলওয়েজ আমরা কারেক্ট থাকার চেষ্টা করব। বাট ডেট অফ বার্থ এবং এই যে সেক্স এইটা হচ্ছে ঠিকভাবে সিলেক্ট করে দিতে হবে। ওকে, এরপরে হচ্ছে এখানে আছে আপনি কোন ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছেন। তো যারা আমার এখান থেকে পড়াশোনা করেছেন তারা হাসিব খান একাডেমি লিখে দিতে পারেন। এটা হচ্ছে ডাটা, যে কোথা থেকে পড়াশোনাগুলো করতেছে, কিরকম কি চেঞ্জ করার দরকার, এইসব ডাটাগুলো নেওয়ার জন্য হচ্ছে ইনফরমেশনগুলো নেয়। তারপর হচ্ছে প্লিজ সিলেক্ট দ্য টেক্সট বুকস অ্যান্ড ই লার্নিং ম্যাটেরিয়াল দ্যাট ইউ আর ইউজিং টু স্টাডি জাপানিজ। অর্থাৎ আপনি কোন বইগুলো ইউজ করছেন যে আপনি ভাষা পড়াশোনা শুরু করার জন্য। আমার স্টুডেন্ট যারা আছেন বা জেএফটির জন্য তো ইরোদরি বই পড়তে হয়, তো অবশ্যই আপনি কি সিলেক্ট করবেন, ইরোদরি জাপানিজ ফর লাইফ ইন জাপান। এবং এর সাথে আপনি মিন্নানো নিহঙ্গ এই বইটা সিলেক্ট করে দিতে পারেন, যেহেতু আমরা N5 এবং জেএফটি পড়ার ক্ষেত্রে এই দুইটা বই ব্যবহার করতে, এই দুইটা হচ্ছে আপনি সিলেক্ট করে দিবেন। এরপরে বলছে যে আপনি কি এই যে জাপানি ভাষার যে ওয়েবসাইট, এটা কি আপনি আগে কখনো দেখছেন? আপনি বলবেন যে হ্যাঁ আমি দেখছি। নো আই হ্যাভন্ট সিন দিস ওয়েবসাইট বিফোর, এটা দেওয়ার দরকার নাই। আপনি স্যাম্পল কোশ্চেন দেখছেন, এটা হচ্ছে আপনি সিলেক্ট করে দিবেন। ওকে, এরপরে হচ্ছে আপনি কি এই পরীক্ষা কি জাপানে দিবেন নাকি জাপানের বাইরে, তো সেটা আপনি কি সিলেক্ট করে দেবেন, আই উইল নট টেক দ্য টেস্ট ইন জাপান। আপনি যদি জাপানে কেউ বসে এটা দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি জাপানে কি কাজে আছেন সেটা সিলেক্ট করে দিবেন। আর যারা এখন জাপানের বাইরে আছেন বা বাংলাদেশে আছেন তারা আই উইল নট টেক দ্য টেস্ট ইন জাপান, এটা সিলেক্ট করে দিবেন। এরপরে নেক্সটে চলে যাবেন। তারপর আবার একবার বলবে যে চেক করেন প্লিজ কোনো ভুল টুল হয়েছে কিনা দেখেন, এরপর কিন্তু ভুল হলে সমস্যা আছে, তো এটা চেক করে আপনি নেক্সটে সামনে চলে যাবেন। এরপরে হচ্ছে আপনি এখান থেকে শিডিউল আপনি দেখতে পারবেন। কারণ এখানে আপনি কবে পরীক্ষা দেবেন, 2026 সাল, মান্থ হচ্ছে 3 তারিখ, আপনি মার্চের 10 তারিখ পরীক্ষা দিবেন। তারপর কান্ট্রি অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এরিয়া যেহেতু আমাদের বাংলাদেশে একটা মাত্র সেন্টারই আছে এখন, যেই কারণে এগুলো আর সিলেক্ট করার দরকার নাই। আপনি সার্চ বাটনে ক্লিক করবেন। এখন এইখানে যেহেতু 10 তারিখের ডেট এখন পর্যন্ত ছাড়া নাই, তাই হচ্ছে এইটা আসে নাই। বাট এখানে যদি আপনি 8 তারিখ লেখেন, যে ডেটটা এখনো ছাড়া আছে, তাহলে 8 তারিখটা লিখলে হচ্ছে আপনি যখন 8 তারিখ লিখে সার্চ করবেন এরকম আসবে। এখানে যদি এই কালার আকাশি আকাশি রঙের কালার থাকতো তার মানে হচ্ছে এই ডেটগুলো খালি আছে। ওকে, আর এরকম লাল হয়ে গেলে তার মানে কোনো ডেট খালি নেই। তো এখানে সবগুলোই লাল হয়ে আছে, যেখানে কোনো ডেট খালি নেই আর এর সামনের প্রক্রিয়া যাওয়া যাচ্ছে না। বাট আমি আপনাকে দেখাচ্ছি যে এরপরের দৃশ্যগুলো আসলে কেমন হবে দেখতে। এই যে আমরা হচ্ছে এখন এই পর্যায়ে আছি। ওকে, যে এখানে আমরা সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে এই যে এখানে লেখাই থাকবে যে আপনি কবে থেকে কবের মধ্যে এখন ডেট নিতে পারবেন। যেমন এখন হচ্ছে 2026 সাল 2 মাস 5 তারিখ, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 5 তারিখ থেকে মার্চ মাসের 10 তারিখ পর্যন্ত ডেট নিতে পারবেন। অর্থাৎ এর বাইরের সিটগুলো কিন্তু আপনি এর মধ্যে সিলেক্ট করতে পারবেন না। 8 তারিখ কেন আমরা পারতেছি না, কারণ 8 তারিখে সিট নাই, যেহেতু সিট অলরেডি ফিল আপ হয়ে গিয়েছে। তো এখন আমাদের এরকম একটা সিনারি আসবে, এই যে এখানে যেরকমটা দেখা যাচ্ছে যে অল্প একটু লাল আছে আর তার সব হচ্ছে আকাশি কালার আছে, তার মানে হচ্ছে সিট আছে। তাইলে আমি এখান থেকে এর যে কোনো একটা আমার সুবিধা অনুযায়ী, যেহেতু বিভিন্ন টাইমে একদম সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত পরীক্ষাগুলো হয়, তো আপনি এই টাইম অনুযায়ী বা আরো যেই সময়গুলো এখানে দেওয়া থাকবে আর কি, ওই সময়ের মধ্যে আপনার যেটা পছন্দ, আপনার যেটা আপনার সাথে যেটা যায় সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে হচ্ছে এরকম একটা আমাদের সামনে প্রক্রিয়া আসবে যে বলেন এখন আপনি কি কার্ডের মাধ্যমে টাকা দিবেন নাকি ভাউচারের মাধ্যমে টাকা দিবেন। আপনি যদি ভাউচার কিনে থাকেন তাহলে হচ্ছে আমাদের ভাউচার সিলেক্ট করতে হবে। আর আপনি যদি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যেটাই হোক, হোয়াটএভার, ডুয়াল কারেন্সি কার্ড হলেই হবে, সেটা থেকে যদি আপনি এখানে পেমেন্ট করতে চান তাহলে এই ক্রেডিট কার্ড অপশনটা হচ্ছে আপনি সিলেক্ট করে দিবেন। ওকে, এই ক্রেডিট কার্ড অপশনটা হচ্ছে আপনি সিলেক্ট করবেন। এরপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে।
যেখানে আপনি এখানে এগ্রি করে দিবেন যে আই এগ্রি টু দ্য ক্রেডিট কার্ড টার্মস অফ ইউজ অ্যান্ড এগ্রিমেন্ট। এটা টিকমার্ক দিয়ে দিবেন। এই সাইডে আপনার কিন্তু ডিটেইলসগুলো দেখা যাচ্ছে। আবার ইমেইল অ্যাড্রেসটা একটু দেখে নিবেন যে ইমেইল অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। অর্থাৎ আপনি তো সবকিছু ঠিকঠাক করে আসছেন, বাট তারপরেও একটু রিকনফার্ম করবেন যেন কোনো সমস্যা না হয়। তারপরে এগ্রি করে দিবেন এইটা। তারপরে আপনার কার্ডের উপরে যে নামটা থাকে, ধরেন হাসিব খান বা আপনার যেটা নাম, কার্ডের উপরে যেই নামটুকু আছে ওই নামটা এখানে লিখে দিবেন। তারপরে কার্ডের টাইপ আসবে যে ভিসা কার্ড নাকি মাস্টার কার্ড, সেটা আপনি ওখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে কার্ড নাম্বার। আপনার কার্ডের উপরে কিন্তু নাম্বার থাকে 4 সংখ্যা 4 সংখ্যা করে এরকম 4 বার, অর্থাৎ 16টা সংখ্যা। প্রত্যেকটা এই ফাঁকের মধ্যে আপনি 4টা 4টা করে সংখ্যা দিয়ে দিবেন সিরিয়াল অনুযায়ী। এরপর এক্সপায়রেশন ডেট, ধরেন আপনারটা শেষ হবে ফেব্রুয়ারি মাস 2031 সাল। হ্যাঁ, আপনার কার্ডের গায়েই লেখা থাকবে এক্সপায়রেশন ডেট, ওইটা এখানে দিয়ে দিবেন। আর সিকিউরিটি কোড, আপনার কার্ডের যে ফ্রন্ট সাইড তার বিপরীত সাইডে দেখবেন যে 3 সংখ্যার একটা নাম্বার লেখা আছে, হয়তো 123849 এরকম কিছু লেখা থাকতে পারে। সেটা হচ্ছে আপনি এখানে দিয়ে তারপর হচ্ছে নেক্সটে দিয়ে দিবেন। ওকে, নেক্সটে যখনই দিবেন তারপর হচ্ছে আপনার পেমেন্ট কমপ্লিটের জন্য আপনার নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা হচ্ছে আপনি দিয়ে দেবেন। এখানে যেহেতু ওরা হয়তো ডিফারেন্ট ভাবে পেপালের মাধ্যমে দিচ্ছে, আমরা তো আর পেপালের মাধ্যমে দিব না। তো আপনারা এখানে একটা আপনার যে ফোন নাম্বার, অর্থাৎ কার্ড যেই ফোন নাম্বার দিয়ে ব্যাংক অ্যাকাউন্টটা যেই ফোন নাম্বারের সাথে অ্যাটাচ করা, ওই ফোন নাম্বার একটা কোড যাবে। আপনি ওই কোড নাম্বারটা সঠিকভাবে, একদম সঠিকভাবে আপনি ওইখানে দিয়ে সাবমিট করে দিবেন। তাহলেই দেখবেন যে আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে। অথবা আপনি যদি ভাউচারের মাধ্যমে পেমেন্ট করেন, তাহলে আপনি এই যে ভাউচার যখন সিলেক্ট করে দিবেন তখন আসবে কি ভাউচার টিকেট ইনফরমেশন ইনপুট। আপনার ভাউচার যখন কিনবেন ওই নিউ হরিজন থেকেই আপনার ইমেইলে একটা নাম্বার যাবে, ওইটা আপনি এইখানে কপি করে দিয়ে দিবেন, দিয়ে নেক্সট করে দেবেন। তাহলেই দেখবেন যে আপনার রিজার্ভেশন হয়ে গিয়েছে। এরপরে আপনি যদি আবার আইডিতে লগ ইন করেন, তাহলে দেখবেন যে এরকম চেক চেক লেখা একটা বাটন এখানে চলে আসবে। ওই বাটনটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার যে এডমিট কার্ডটা, কনফার্মেশন লেটার, সেটা হচ্ছে চলে আসবে। সেই কনফার্মেশন লেটার এইটা নিয়ে হচ্ছে আপনি পরীক্ষার হলে যাবেন। অবশ্যই একটা কালার প্রিন্ট করে তারপর হচ্ছে যাবেন। এখানে আপনার নাম, ডেট অফ বার্থ, প্রোমেটিক আইডির নাম্বার, আপনি কি পরীক্ষা দিবেন যাবতীয় সব ডিটেলস লেখা থাকবে। আপনার সেন্টারের একটা ম্যাপ থাকবে। তারপর হচ্ছে এইটা নিয়ে আপনি পরীক্ষা দিতে চলে যাবেন। এই হচ্ছে আপনার সম্পূর্ণ প্রসেস জিএফটি পরীক্ষার রেজিস্ট্রেশন করার। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপর আই হোপ আমি কোনো কিছু মিস করি নাই। আশা করছি সবাই ভালোভাবে বুঝতে পারছেন। এরপরও যদি কারো কোনো ভ্যালিড প্রশ্ন থাকে, ভিডিও না দেখেই সম্পূর্ণ যে আমি একবার দেখছি আমি স্যার পারি না, ওই জায়গাটা আবার দেখবেন, রিওয়াচ করবেন। সবকিছু এত সহজ না যে আপনি দেখবেন জাস্ট হয়ে গেছে, এটা তো নাটক সিনেমা না, তাই না? যেই কারণে আপনি একটু বারবার দেখবেন, ওই জায়গাটা থেকে একটু বোঝার চেষ্টা করবেন, 2 বার দেখবেন দরকার হলে। তারপরে আপনি এভাবে কিন্তু রেজিস্ট্রেশনটা করে ফেলতে পারবেন। বাট তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে, সেটা হচ্ছে আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন, অথবা আপনি যদি আমার কোর্সের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি আমাকে গ্রুপে জানাতে পারেন। আমি তখন সেটা বলে দেব। ওকে? তো সামনের যেকোনো রেজিস্ট্রেশনের আপনি এই প্রক্রিয়াগুলো অবলম্বন করে আপনি জিএফটি পরীক্ষার রেজিস্ট্রেশন করবেন। আশা করছি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। এছাড়াও অন্য কোনো বিষয়ে যদি আমার কোনো সাজেশনের দরকার হয় বা আমি কোনো ভিডিও বানিয়ে দিলে ভালো হয়, আপনি সেটা আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনের মাধ্যমে, সেটা আমি করার চেষ্টা করব। অথবা আপনি যদি আমার জেএফটি কোর্সে জয়েন করতে চান, প্রতি মাসেই আমাদের নতুন ব্যাচ শুরু হয়। একদম শুরু থেকে যারা জেএফটি পরীক্ষা দিতে যাচ্ছেন তারাও ভর্তি হতে পারবেন, যাদের ইনফেক্ট পড়া আছে তারাও ভর্তি হতে পারবেন। আমাদের ইউটিউব অবশ্যই অবশ্যই আপনি আমার ইউটিউব অথবা ফেসবুক পেজেই আপনি ভিডিওটা দেখতে পাচ্ছেন। আপনি আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওর মাধ্যমে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এর আগে অবশ্যই আমাদের যে ডেমো ক্লাসগুলো আছে সেগুলো দেখেন যে আপনি বুঝেন কিনা, পড়াশোনা আপনার ভালো লাগে কিনা। তারপরে হচ্ছে আপনি ডিসিশন নেন। আর অবশ্যই পরীক্ষা দেওয়ার আগে 100% প্রস্তুতি নিয়ে আমি এমনি পরীক্ষা দিলাম হবে না। পড়াশোনা করতে হবে। পড়াশোনা করে যখন আপনি কনফিডেন্ট পাস করার জন্য তখনই পরীক্ষা দিতে যাবেন। সবার জন্য অনেক শুভকামনা রইলো। আপনার সাথে একদিন জাপান গিয়ে দেখা হবে।
সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। জামাতা।